আচ্ছা, হ্যালো এভরিওয়ান। তো দেখো, আমি তোমাদের যে 2025-এর ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নপত্র সেটার আমি সম্পূর্ণ সমাধান নিয়ে আজকের ভিডিওতে এসেছি। আমি অনেকের রিকোয়েস্ট যে পেলাম, মানে এটার একটু সমাধানটা পুরোটা করে দিলে ভালো হয়, তো সেটার জন্যই আজকে আমি তোমাদের এই ভিডিওটা করা। আমি মাঝে সময় পাইনি, আমার একটু ওই জন্য দেরি হয়ে গেল তোমাদের এটা করে দিতে। তো এখানে দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমার পাশে উত্তর করে তার হিন্টস গুলো দেওয়া আছে যে কেন সেই উত্তরটা হবে, প্লাস সমস্ত বড় প্রশ্ন যেগুলো অঙ্ক আছে যা আছে সমস্ত সমাধান আমার এখানে কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে, এত পর্যন্ত এগুলো করে দেওয়া আছে। যেগুলো একটু বড় বড় অঙ্ক এখানে জায়গা নেই, সেগুলো আমার খাতার পেজে করে সেই পেজের ফটোগুলো কোন পেজ নাম্বার এখানে মার্ক করে তোমাদের এই ভিডিওটার সঙ্গে অ্যাটাচ করা থাকবে। তো ফুল সলিউশন তোমার এখানে আমি আজকে নিয়ে এসেছি। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের একটু কোশ্চেনের অ্যানালিসিসটা বলি, প্রশ্নপত্রটার বিশ্লেষণটা বলি। আমি প্রাথমিকভাবে আমি প্রথম দিন বলেছিলাম, সেদিন পুরোপুরি ভালোভাবে আমার দেখা হয়নি। তো সেখানে বেশ ভালো ছিল, প্রশ্নটা সহজ ছিল, বিশেষত শর্ট প্রশ্নের যে পার্টগুলো ছিল, তোমার বিভাগ ক, বিভাগ খ, এগুলো খুবই ইজি ছিল, একদম তোমার একটা লাইনে এক ট্রিকে অঙ্কগুলো করা যাচ্ছে। খুবই সহজ পার্ট ছিল শর্ট প্রশ্নগুলো। বড় প্রশ্ন ওভারঅল সেগুলোও খুব ভালো ছিল, খারাপ না, কিন্তু কিছু প্রশ্ন তো এমন ট্রিকি ছিল যেগুলো একটু বুদ্ধিমান স্টুডেন্ট যারা 100-তে 100 পাবে তাদের জন্য। এই পুরো ওভারঅলটা যে আমি ভালো বলছি, এটা তোমার 80 থেকে 85% স্টুডেন্টদের জন্য, তাদের জন্য এটা ভালো। তো বাকি যারা 100 পেতে চাইবে বা 90+ পেতে চাইবে, তাদের একটু বেগ পেতে হবে সেটা পাওয়ার জন্য। এবছর 100-তে 100 পাওয়ার জন্য তাদের কিন্তু বেশ এই মানে কঠিন জায়গাগুলো অতিক্রম করতে হবে। সেই জায়গাগুলো নিয়ে আজকে আমি তোমাদের একটু ফার্স্ট বলে নিই। দেখো, 2.10-এর অথবা 2.10-এর অথবা একটা যে প্রশ্ন ছিল, ওজোন স্তরের গাঢ়ত্বের একক, এটা তোমার সচরাচর মাধ্যমিক সিলেবাসে যে বইগুলো আছে সেখানে কিন্তু তোমার ফার্স্ট চ্যাপ্টারে ওজোন স্তরের গাঢ়ত্বের একক সেটা নিয়ে তেমন ভাবে কিছু বলা নেই। তো যারা মাত্র খুব ভালো স্টুডেন্ট হবে তারা একটু অন্য রেফারেন্স বই ঘাটাঘাটি করে এটা হয়তো পারবে। 1 নাম্বার আমি এটা ছেড়ে দিচ্ছি যে এটা সবাই তোমরা পারছো না। দ্বিতীয় 4.1 4.1-এর সেকেন্ড পার্ট একটা প্রশ্ন ছিল পর্যায় সারণী থেকে, শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17, আবার পাশে লেখা আছে পর্যায়। তো এই বরাবর বলছে পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয় সেটা তোমরা লেখো। তো এখানে এই প্রশ্নটার এই পুরো লাইনটার কোনো মানে হয় না, এই পর্যায় কথাটুকু এখানে এটার কোনো মানে হয় না। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 এটা হলে ঠিক ছিল। তাও দেখো, শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 এই পরিবর্তন এর মধ্যে, মানে 1 থেকে 2 পারমাণবিক ব্যাসার্ধের যেমন পরিবর্তন হয়, শ্রেণী 13 থেকে 17, এই শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 এখানেও তোমার পারমাণবিক ব্যাসার্ধের পরিবর্তনটা সেম হয়। তো শ্রেণী 1 থেকে টোটাল 17 পর্যন্ত পারমাণবিক ব্যাসার্ধটা হ্রাস পাচ্ছে, শুধুমাত্র 18-তে গিয়ে সেটা বৃদ্ধি পাচ্ছে। এই পর্যায় কথাটা দিয়ে তোমাদের একটু গুলিয়ে গেছে। তো এটা মানে হয়তো জানি না কি করবে, 2 নম্বর এখানে তোমার ছিল, পর্ষদ এখান থেকে খাতা দেখার সময় হয়তো নম্বর দিয়ে দিতে পারে একটু ভাষাগত ভুলের কারণে। তো তোমরা এটা শ্রেণী 1 থেকে 2 এর মধ্যে কি হয় আর 13 থেকে 17-এর মধ্যে কি হয় আমি বলে দিলাম। মানে টোটালি 1 থেকে 17 পর্যন্ত সেম জিনিস থাকে, কমে, 18 নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে বাড়ে। আচ্ছা, 4-এর 7 এর অথবার প্রশ্ন একটা ছিল, দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে তোমার একটা উষ্ণতায় বলে দিয়েছে দৈর্ঘ্য, আর একটা উষ্ণতায় দৈর্ঘ্য চেয়েছে। তো আমরা সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে জাস্ট এই ফর্মুলা পর্যন্ত আমরা করে থাকি। এটা বিষয় মানে এটা রিলেটেড কোনো নিউমেরিক্যালস কোনো অঙ্ক কিন্তু তোমাদের সিলেবাসে নেই, যেটা তোমার 3 নম্বরের একটা প্রশ্ন কিন্তু এখানে ছিল। অবশ্যই পর্ষদ থেকে এখানে নির্দেশ হয়তো থাকবে, যারা এটা টাচ করবে বা এই ফর্মুলাটা অন্তত লিখবে তারা মনে হয় 3-3 পেতে পারে। এটা আমার ঠিক এখনো জানা নেই, যখন খাতা দেখা হবে পর্ষদ থেকে নিয়ম আসবে তখন এটা বোঝা যাবে। এটা কিন্তু তোমার সিলেবাসের বাইরে ছিল, 4.7-এর অথবা 3 নম্বরের একটা প্রশ্ন। আর একটা সেম একই জিনিস 4.8-এর অথবা, সেখানে তোমার প্রতিসরাঙ্ক, মাধ্যমের চ্যুতিকোণ আর প্রিজমের প্রতিসরণ কোণ যে তাদের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলেছিল। এই ডেরিভেশনটাও কিন্তু তোমাদের সিলেবাসে নেই, এটা ক্লাস 12 সিলেবাসের বই করে দেওয়া আছে। 3 নম্বর এখানে ছিল। তোমাদের সিলেবাসে শুধুমাত্র প্রিজমের চ্যুতিকোণ ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এত পর্যন্তই স্টপ, এরপরে ফার্দার কোনো প্রসিডিওর তোমাদের ছিল না। হ্যাঁ, ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হিসেবে কিছু অ্যাপ্লাই করে তুমি অন্য কিছু ডিরাইভ করতে 1-2 লাইন হয়তো দিতে পারতো, কিন্তু এই সম্পূর্ণ প্রমাণটা, এটা এইচএসসি সিলেবাসের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমাদের 10-এর সিলেবাসে কিন্তু নেই। তো সুতরাং এই 3টাও তোমরা হয়তো পর্ষদ থেকে দিয়ে দিতে পারে যদি কেউ এটা টাচ করে থাকো, এটা নির্দেশ হয়তো আসতে পারে। আচ্ছা, আরেকটা ছিল তোমার 4.12-র সেকেন্ড পার্ট, যেখানে তোমার ভর বিচ্যুতি গণনা করতে বলেছে। তো অঙ্কে তোমার মান বলে দিয়েছে, সেখান থেকে তোমার ভর বিচ্যুতি কতটা হবে ক্যালকুলেশন করতে বলেছে। এখানেও সেম কথা, তোমাদের শুধুমাত্র ভর বিচ্যুতির ফর্মুলাটা তোমাদের ছিল বইয়ে, এখানে কিন্তু কোনো গাণিতিক উদাহরণ তোমাদের সিলেবাসে আজ পর্যন্ত আমি দেখলাম না, আমি সিলেবাসেও উল্লেখ দেখলাম না, সিলেবাসে নেই বলাটাই ভালো।
তো এখানেও তোমার 3 নম্বর ছিল। তো টোটাল হলো 3 3 3 9 একে 10 আর 2 12 নাম্বার। তো এই 12 নাম্বার একটু তোমাদের ট্রিকি ছিল, মানে একটু কঠিন ছিল। যারা 100-তে 100 পাবে আশা করেছিলে, আমি তাদের জন্য শুধু এগুলো একটু আলোচনা করলাম। তাদের জন্য এটা কিন্তু খুব চাপ হয়ে যাবে। মানে এই 3 নাম্বার এগুলো তোমাদের তো সিলেবাসে নেই, এগুলো টাচ করে নিলেই নাম্বার দেওয়ার কথা। আর এই 2 নাম্বারটাও একটু ভাষাগত ভুলের কারণে সেটাও হয়তো নম্বর দিয়ে দিতে পারে। এতগুলো নম্বর তো গ্রেস দেয় না সম্ভবত, কিন্তু এগুলো তোমাদের জন্য একটু মানে কোশ্চেনটা তোমাদের জন্য একটু খারাপই হয়েছিল এই পার্টটুকুর জন্য। আর 1 নাম্বার এটা একটু কঠিন ছিল, এটা সিলেবাসের বাইরে বলা যায় না। তো টোটাল 12 নম্বর ছাড়া বাকি পার্ট কিন্তু খুব সহজ ছিল। তো এই পর্যন্ত। যারা এবার আমার ফুল ভিডিও মানে যারা পুরো সমাধানটা পেতে চাইছো, পুরো কোশ্চেনের সমাধান দেখে তোমরা কে কত পাচ্ছ আজকেই তোমরা সেটার ক্যালকুলেশন বাড়িতে বসে করে নিতে পারবে আমার এই ভিডিওটা দেখার পর। তো ফুল ভিডিও দেখার জন্য ফলো করো পুরোটা।